বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সম্প্রতি বেশ আলোড়ন ফেলা একটা প্রস্তাব এসেছে। কি সেই প্রস্তাব? নির্বাচনে জিতলে বিজয়ীরা পরাজিতদের সাথে নিয়ে সরকার গঠন করবে। চলুন, এই যে একটা অভিনব ঐক্যের প্রতিশ্রুতি, এর পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। এই যে কথাটা, এটাই কিন্তু পুরো প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু। আর এটা বলেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একবার ভেবে দেখুন তো, নির্বাচনে জেতার পর শুধু নিজেরা না, যারা হেরে গেছে তাদেরও সরকারের ডাকার প্রস্তাব। এটা যে একটা বেশ অভিনব রাজনৈতিক ধারণা, তাতে তো কোনো সন্দেহ নেই। তো আজকের এই আলোচনাতে আমরা মূলত 4টা বিষয় দেখব। প্রথমে দেখব এই প্রতিশ্রুতির আসল ব্যাপারটা কি, তারপর জানব এর সাথে কি কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, এরপর বোঝার চেষ্টা করব তাদের বড় পরিকল্পনাটা আসলে কি, আর একদম শেষে দেখব এই জোটের পেছনে কারা কারা আছেন। আচ্ছা, তাহলে চলুন প্রথমেই মূল প্রতিশ্রুতিটা নিয়েই কথা বলা যাক। এই যে বলা হচ্ছে জাতীয় ঐক্যের সরকার, এই আইডিয়াটা আসলে কি, আর এটা এলোই বা কোত্থেকে? দেখুন, এই ঘোষণার কিন্তু একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে। ঘটনাটা হলো কুমিল্লার 14 গ্রামের এক নির্বাচনী সমাবেশের। সামনেই 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, আর ঠিক তার আগেই এই কথাটা বলা হলো। মানে বুঝতেই পারছেন, এটা শুধু কথার কথা না, বেশ শক্ত একটা নির্বাচনী অঙ্গীকার। এখন প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতিটা দিচ্ছে কারা? এর পেছনে আছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা 11টা দলের একটা রাজনৈতিক জোট। এই 11 সংখ্যাটা কিন্তু তাদের সম্মিলিত শক্তির একটা প্রতীক। তাদের উদ্দেশ্যটা আরও পরিষ্কার হয় যখন তারা বলেন, মূল লক্ষ্য হল বিভেদ কমানো, জাতিকে একটা ঐক্যের বার্তা দেওয়া। মানে এই যে সরকার গঠনের প্রস্তাব, এটাকে তারা সেই বড় লক্ষ্যের একটা রাজনৈতিক কৌশল হিসেবেই দেখাচ্ছেন। তবে হ্যাঁ, এই ঐক্যের প্রস্তাবটা কিন্তু একদম শর্তহীন না। এর সাথে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু জুড়ে দেওয়া আছে। চলুন তো দেখি, সরকারে যোগ দিতে হলে পরাজিতদের জন্য কি কি শর্ত থাকছে। একদম ঠিক, এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি। এই যে সরকারি অংশীদারিত্বের প্রস্তাব, এটা গ্রহণ করতে হলে পরাজিত দলগুলোকে ঠিক কি কি মেনে চলতে হবে? এখানে মূলত 3টা প্রধান শর্তের কথা বলা হয়েছে। 1. ব্যাংক ডাকাতি বন্ধ করার প্রতিশ্রুতি দিতে হবে। 2. সব ধরনের অনিয়ম আর দুর্নীতি বন্ধ করতে হবে। আর 3. চাঁদাবাজি বন্ধ করতে হবে। বোঝাই যাচ্ছে শর্তগুলো দেশের অর্থনৈতিক সুশাসনের ওপরে জোর দিচ্ছে। এই 3টা শর্তকে একসাথে করলে যা দাঁড়ায় সেটা হলো, জনগণের পকেটে হাত দেওয়া বন্ধ করতে হবে। এই কথাটা কিন্তু বেশ শক্তিশালী একটা রূপক। এর মাধ্যমে আসলে দুর্নীতি আর অর্থনৈতিক শোষণের বিরুদ্ধেই একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। মানে সরকারে আসতে হলে এই কাজগুলো থেকে দূরে থাকার পাকা কথা দিতে হবে। ব্যাপারটা কিন্তু শুধু শর্ত দিয়েই শেষ না। এই জোট একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও বলছে। তাদের স্বপ্ন হলো একটা নতুন বাংলাদেশ গড়া। চলুন সেই স্বপ্নের রূপরেখাটা কেমন একটু জেনে নিই। তাদের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতের বাংলাদেশ হবে একটা তারুণ্যের বাংলাদেশ। মানেটা কি? মানে হলো তারা দেশের যুব সমাজকে কেন্দ্রে রেখে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায়, তবে সেটা দেশের অতীত ঐতিহ্যকে সম্মান জানিয়েই। আর এই নতুন বাংলাদেশ গড়ার একদম মূলে তারা রাখছে শিক্ষা ব্যবস্থাকে। তাদের কথা হলো, দেশের ভিত্তি যদি মজবুত করতে হয়, তাহলে সবার আগে সবচেয়ে জরুরি পদক্ষেপ হল শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা। এই কথাটা কিন্তু বেশ কড়া, তাই না? এটা থেকে বোঝা যায় শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা কতটা উদ্বিগ্ন। তারা তো সোজাসাপটা বলছে যে এখনকার শিক্ষা কাঠামো দিয়ে ভালো জাতি গড়া যাবে না। তার মানে তাদের রাজনৈতিক এজেন্ডায় শিক্ষা সংস্কার শুধু একটা বিষয় না, এটা তাদের অন্যতম প্রধান একটা স্তম্ভ। সব মিলিয়ে তাদের স্বপ্নটা হলো একটা মানবিক বাংলাদেশ গড়ার। কেমন হবে সেই বাংলাদেশ? যেখানে কোনো ফ্যাসিজম থাকবে না, কোনো আধিপত্য থাকবে না, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই গড়ে উঠবে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। আচ্ছা, এই তো গেল বড় বড় প্রতিশ্রুতির কথা, কিন্তু এর পেছনে কারা আছেন? চলুন এবার এই জোট আর এর নেতৃত্বের দিকে একটু নজর ফেরানো যাক। এই সব ঘোষণার যিনি মূল বক্তা, তিনি হলেন ডক্টর শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির, মানে প্রধান, আর তার নেতৃত্বেই এই 11 দলের জোটটা চলছে।
তবে সমাবেশে ডাক্তার শফিকুর রহমান কিন্তু একা ছিলেন না, তার সাথে আরও অনেকেই ছিলেন, যেমন এনসিবির নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এমনকি ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের মতো নেতারাও। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিও কিন্তু বেশ চোখে পড়ার মতো ছিল। সব মিলিয়ে এটা জোটের বিস্তৃতির একটা ধারণা দেয়। শুধু জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতি না, একটা স্থানীয় প্রতিশ্রুতিও কিন্তু দেয়া হয়েছে। সমাবেশে ঘোষণা করা হয় যে তারা যদি নির্বাচিত হয় তাহলে এই কুমিল্লার ১৪ গ্রাম থেকে একজনকে মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সদস্য করা হবে। রাজনৈতিক কৌশল হিসেবে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো এই পুরো আলোচনা শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে ঐক্যের ডাক, আবার অন্যদিকে সেই ঐক্যের জন্যই কিছু পূর্ব শর্ত জুড়ে দেওয়া। এই পদ্ধতিটা কি আসলেই একটা সত্যিকারের রাজনৈতিক ঐক্য গড়তে পারবে? এই প্রশ্নটার উত্তর হয়তো সময়ই আমাদের দেবে।